মুর্শিদাবাদ, ইতিহাস আর ঐতিহ্যের ভাণ্ডার। তারই এক অমূল্য সাক্ষী ভগীরথপুর জমিদার বাড়ি। এই প্রাসাদ শুধু একটি বাড়ি নয়, এক সময়ের রাজকীয় ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক। উঁচু দরজা, কারুকার্য খচিত জানালা, লম্বা বারান্দা আর বিশাল অঙ্কন, সব কিছু যেন এখনও বয়ে যায় জমিদারি পরিবারের গল্প। জমিদাররা শুধু জমিদারি চালাতেন না, গ্রামের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবায় রাখতেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে একসময় উৎসবের রং, অতিথি আপ্যায়ন আর সভা সমিতির জৌলুসে মুখরিত থাকত প্রতিটা আঙ্গিনা। আজ সময়ের স্রোতে সেই আভিজাত্য ফিকে হয়ে গেলেও প্রতিটি দেওয়ালে, প্রতিটি খিলানে এখনও লুকিয়ে আছে অতীত দিনের গৌরব আর অগণিত অজানা কাহিনী। ভগীরথপুর জমিদার বাড়ি শুধু একটি স্থাপত্য নয়, এই যেন জীবন্ত ইতিহাসের একটি অধ্যায়। দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে এসেছি মুর্শিদাবাদ জেলার ভগীরথপুর একটি গ্রামে। তো যেই গ্রামে ভগীরথ শাহ নামে এক জমিদার ছিলেন, যার কয়েকটা ভাই মিলে তারা এই জমিদার বাড়িগুলো তৈরি করেছিল, যেটা এখন অনেক পুরনো, প্রায় 300 বছরেরও বেশি পুরনো বলা যেতে পারে। সেই পুরনো সেই জমিদার বাড়িতে দেখতে পাচ্ছ এখানে এই সব লতাযুক্ত গাছ এগুলো ঝুলছে, আর এই দেওয়ালে পুরো ফাটল ধরে গিয়েছে। আর এই সামনে একটা জানালা দেখতে পাচ্ছি, জানালাটা একদম বন্ধ হয়ে পড়ে আছে। আর এই পাশে পুরো একটা গলি রয়েছে, এই গলির আশেপাশেই কিন্তু রয়েছে সেই জমিদার বাড়ির অন্দরমহলের কিছু অংশ। তো কিছু কিছু বাড়ি আমরা দেখলাম তালাবদ্ধ রয়েছে, সেই কারণে আমরা প্রবেশ করতে পারিনি। যেগুলো খোলা আছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো, সেই এক্সক্লুসিভ কিছু মুহূর্ত বা ফুটেজ তোমাদেরকে এই ব্লগে দেখাবো, কিছু সিনেমাটিক শট থাকবে। তো দেখতে পাচ্ছ লতাযুক্ত গাছে পুরো ঢেকে গিয়েছে। আর এখানে একটা লোহার বর্গা দেখতে পাচ্ছি। রিসেন্ট এর আগে নিমতিতা জমিদার বাড়ি যে ভিডিও করেছিলাম, ওখানেও দেখতে পেয়েছিলাম এইরকম লোহার বর্গা। তো আগে মানুষ লোহার বর্গা, কাঠের বর্গা এগুলো কিন্তু ব্যবহার করতো, তাদের তখন চুনসুরকির কাজ ব্যবহার হতো, সেই জন্য তখন তো সিমেন্টের ছিল না, সেই কারণে এই চুনসুরকির কাজ ব্যবহার করা হতো, সেই জন্য যাতে মজবুত হয় সেই কারণে কিন্তু এই সব পিলারগুলো ব্যবহার করা হতো তখনকার এইসব জমিদার বাড়িতে। তো দেখতে পাচ্ছ এক জরাজীর্ণ অবস্থা। আর সামনে এই যে এরকম একটা দরজা, এখানে জানি না কি একটা বেশ লেখা ছিল বা নকশা করা ছিল। তো এটা যদি আমি এই যে পুরো ভিতর থেকে একদম বদ্ধ হয়ে আছে, মানে খোলা যাবেই না এমন একটা পরিস্থিতি, ভিতরে জানি না কি আছে, এটা রহস্যময় এই বাড়ি। তো এখানে পাশে দেখতে পাচ্ছ সেই ছোটো ছোটো জানালা, সেই আমলের। উপরে দেখতে পাচ্ছি বেশ বড় আকারের জানালা রয়েছে এবং প্রত্যেকটা জানালার উপরে কিন্তু নকশা রয়েছে। আর সামনে সেই জমিদার বাড়ি, যেটা এখানে প্রি ওয়েডিং থেকে শুরু করে সমস্ত ফটোশ্যুট, ভিডিওগ্রাফির জন্য অনেকে আসে এখানে। এখানে তারা ফটোশ্যুট, ভিডিওগ্রাফি এগুলো করে, কারণ এটা হচ্ছে সেই মানে পুরনো জমিদার বাড়ি এবং এটার যে স্ট্রাকচার সেটা কিন্তু এখনও প্রায় ঠিকঠাকই আছে। আর এখানেও দেখতে পাচ্ছ সেই পুরনো দরজা, যেটা তালাবদ্ধ। তো জানি না ভিতরে কি আছে, আদৌ প্রবেশ করতে হয়তো পারবো না। তো অনেক দিন থেকে কিন্তু এটা বদ্ধ অবস্থায় পড়ে রয়েছে, ভিতরে ঢোকাও কিন্তু যাবে না। আর দেখতে পাচ্ছ সেই জমিদার বাড়ি, যেটা এখন মানে নতুন জমিদার বাড়ি হিসাবে পরিচিত, যেটা এখানে অনেকে ফটোশ্যুট করতে আসে। আর এই জায়গাটা উঠে এখানে এইভাবে অনেকে পোজ দেয়, ওয়েডিং শ্যুট করে, এখানে কাপল শ্যুটের জন্য আসে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এই পুরনো বাড়ি দেখতে, ভিজিট করতে এবং ফটোশ্যুট, ভিডিওগ্রাফি, বিভিন্ন শর্টস এগুলো করতে আসে। তো এখনও সেই
প্রায় 300 বছরেরও পুরনো সেই জমিদার বাড়ির অস্তিত্ব এখনও আমি খুঁজে পেলাম এই ভোগরাজপুরে এসে। তো সত্যি খুব অবাক লাগছে যে এখনও সেই আমলের দরজা জানলাগুলো এখনও টিকে রয়েছে। তো এই দিকটায় সেম নিমতিতা জমিদার বাড়িতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে এইরকম এক জমিদার বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়ার একটা সুব্যবস্থা কিন্তু সেই আমলে ছিল। এমার্জেন্সি সেবা কিন্তু তারা ব্যবহার করতো সেই সময়। আর এখনও দেখতে পাচ্ছি সেই বর্গা, সেই লোহার মোটা বর্গা, এবং সেই বর্গা কাজ দিয়ে এই যে দেখতে পাচ্ছ সেই এখানে টালি ব্যবহার করা হয়েছে। আর টালির নিচেই কাঠের ছোট ছোট বর্গা, আর সেই পাশেই এখানে দুটো বিম রয়েছে, লোহার বিম। তো এটা যাতে এটা মানে স্টেবল রাখতে পারে সেই জন্য সেই আমলে ব্যবহৃত, এখনও কিন্তু কোনো পরিবর্তন হয়নি। জমিদার বাড়ির শেষ অংশ, এই জমিদার বাড়িটা অনেকটা অংশ নিয়ে কিন্তু রয়েছে, আর এটাই কিন্তু শেষ অংশ, যেটা এখানেও কিন্তু বদ্ধ হয়ে পড়ে রয়েছে এই বাড়িটা। আর এখানে এটা পরে মেরামত করা রয়েছে। এটা সম্ভবত কোনো ঠাকুর বাড়ি বা এইসব কিছু হতে পারে, এখানে পুজো হয়। আর এটাই কিন্তু এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছি, এটাই এই জমিদার বাড়ির শেষ অংশ। তো বন্ধুরা, এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভোগরাজপুর জমিদার বাড়ির এক অন্দরমহলের একটি ভগ্নপ্রায় বাড়ি। তো এই বাড়ির ভিতরটা এক জরাজীর্ণ এবং ভয়ঙ্কর। তো এই বাড়ির ভিতরটা তোমাদেরকে এখন দেখাবো, এবং বাড়ির ভিতরে কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। সো লেটস গো। দেখতে পাচ্ছ এই বাড়ির এখানেও কিন্তু একটি দরজা ছিল, যে দরজাটা পুরো ভেঙে গিয়েছে। আর ভিতরে দেখতে পাচ্ছ সেই চুনসুরকির কাজ, এবং এখানে সব আবর্জনা পাটকাঠি সব পড়ে আছে। এই যে আর ভিতরটা দেখতে পাচ্ছ সেই বর্গার কাজ, এক ভয়ঙ্কর। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে, এবং সেই লতাযুক্ত গাছগুলো এভাবে ঝুলে রয়েছে। আর এখানে একটা ঘর দেখতে পাচ্ছি, এই সেই পুরনো ঘর, যায় না, কেউ থাকে না এখন এই ঘরে। এবং এখানে অনেকগুলো কলসি দেখতে পাচ্ছি, এই যে। আর এখানে মাকড়সার জাল। তো দর্শক বন্ধুরা, আমরা এই জমিদার বাড়ির অন্দরমহলের বেশ কিছু যে ভগ্নপ্রায় যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর আশেপাশে চত্বরগুলো ঘুরছি। এবং এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, পুরোটা এই লতাযুক্ত গাছে কিন্তু এই যে মেন ফটকটা কিন্তু ঘিরে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ সেই ফাটল রয়েছে সেই জমিদার বাড়ির, আর এই সেই পুরনো কাঠামোর সেই জানলা। তো এখন এই দিকটা যাব। তো এই দিকেও কিন্তু একটা গলি দেখতে পাচ্ছি, জানি না কি আছে এই দিকে। তো চলো, এখানে দেখতে পাচ্ছি সেই ছোট ছোট জানালা, জানি না এর ভিতরে কি আছে সেগুলো দেখানো কিন্তু খুব ইম্পসিবল, কারণ একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এই সেই ভোগরাজপুর জমিদার বাড়ির যেই মেন অংশ, যেটা খুব প্রচলিত। তো এই সেই জমিদার বাড়ি, তো এটা তো আমি ভিজিট করব। আর এখানে দেখতে পাচ্ছি 3টে তাল গাছ রয়েছে। এই তাল গাছটা মাথা কিন্তু নেই,
আর এই যে দুটো দেখতে পাচ্ছ, এই দুটো তাল গাছে কিন্তু বেশ পাকা তালও রয়েছে, মানে পাকা তালের যে মিষ্টি গন্ধ সেটা কিন্তু ভেসে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ পাকা তাল এইভাবে পচে পচে কিন্তু এই গাছ থেকে পড়ছে। আর সামনে এই রাজবাড়ি, আর এখানে বেশ কি একটা লেখা আছে প্রমিলা কুটির। তো এই যে তোমাদের জুম করে দেখাচ্ছি, এই সেই প্রমিলা কুটির, সেই পুরনো দিনের ভগ্নপ্রায় বাড়িতে এখনও খোদিত রয়েছে সেই প্রায় 300 বছরের লেখা প্রমিলা কুটির। সত্যি অবাক লাগছে দেখে। এখন এটার উপরেও হয়তো ওঠা যাবে না, এমন এক সিচুয়েশনে রয়েছে পুরো জরাজীর্ণ হয়ে। তো আর এই সামনে দেখতে পাচ্ছ সেই ভগ্নপ্রায় দশা, এখানেও কিন্তু একটা জানালা ছিল। আর এই সেই ভোগরাজপুর জমিদার বাড়ির যে মেন অংশ, এখানে সব জমিদারদের বসবাস ছিল এক সময়, এখন পুরো জঙ্গলে ঘিরে রয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছি একটাই সেই পুরনো আমলের সিঁড়ি, যেটা এখন ব্যবহৃত হয় না বললেই চলে, এক জঙ্গলে পড়ে আছে। আর এই সেই পুরনো ঘর, এই সেই ঘরের এক করুণ অবস্থা। আর সিঁড়ির এই যে পুরনো দিনের সিঁড়ি, সামনে একটা ব্যালকানি দেখতে পাচ্ছি। আর এখানে পেয়ারা গাছ রয়েছে, সম্ভবত এটা হয়তো বাগান বাড়ি ছিল। তো এই সিঁড়িতে একটু উঠছি, তো এই যে এটা একদম নড়বড়ে হয়ে আছে, এটা ওঠা খুবই রিস্কি। আর এই সেই পুরনো দিনের সিঁড়ি, তো এটা একদম ওঠা যাবে না। তো দর্শক বন্ধুরা, এখানে এই যে বাড়িটা, যেটা ঢুকবো ভাবছিলাম কিন্তু হয়তো সাহস পাচ্ছিলাম না, কারণ এখানে অনেকে বসবাস করছে। এক দাদাকে পেয়ে গেছি, তো ওনারা এখানে বসবাস করে, তো ওনার পারমিশনে কিন্তু এই বাড়িতে ঢুকবো এখন, এবং এই সেই বাড়ির অন্দরমহলটা তোমাদেরকে এখন দেখাবো। সো এসো। তো এই সেই পুরোনো দিনের বাড়ি, এবং সেই ওই দাদা ভাইটার তারা কিন্তু নতুন ঘর ধরেছে, যেখানে তারা কিন্তু বসবাস করে। যেহেতু এই বাড়িঘরগুলোর অবস্থা খুব শোচনীয়, যে কোনো মুহূর্তে হয়তো ভেঙে পড়ে যেতে পারে, তো সেই জন্য নিরাপদ বাসস্থানের জন্য কিন্তু নতুন ঘরের প্রয়োজন। তো সেই জন্য তারা ঘর বানাচ্ছে, এবং এই সেই পুরোনো দিনের সেই দরজা দেখতে পাচ্ছ। তো ফাইনালি প্রবেশ করলাম সেই পুরোনো দিনের সেই বারান্দা, যেখানে এখানে অনেকগুলো পরিবার নিয়ে কিন্তু এই জমিদার বাড়িতে থাকতো, এবং বিভিন্ন কক্ষ রয়েছে, তারা কিন্তু এখানে জমায়েত হতো। এবং এখানে দেখতে পাচ্ছি একটা বসার জন্য সিঁড়ি রয়েছে, তো এটাই নামার ছিল। আর এখানে তো হচ্ছে একটা নারকেল গাছ মস্ত বড়, আর সামনেই সেই পুরনো ব্যালকানি, যেটা সেই তিরবর্গার কাজ রয়েছে, এবং কাঠের বিভিন্ন রকমের সেই পুরনো নকশা, সেই সঙ্গে আলকাতরা রং করা রয়েছে। তো এটা একটা টিউবওয়েল বসানো হয়েছে, তো এটাই, তো এটাতে জলও পড়ছে। তো বেশ দারুণ, এটা এখানকার মানুষজন ব্যবহার করে। আর এটাই সেই নতুন বাড়ি, এবং এখানে তুলসীর গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ। আর এই সেই বাড়ির অন্দরমহল, সেই পুরনো দিনের সেই কারুকার্য, সত্যি দারুণ লাগছে। তো এখন এই বাড়ির ছাদে উঠবো, এবং এখান থেকে তোমাদের এখান থেকে 360 ভিউ একটা দেখানোর চেষ্টা করব। জানি না কেমন লাগবে, তো চলো যাওয়া যাক। এই বাড়ির ভিউটা দেখালাম, এবং এখানে এমন একটা ছাদে রয়েছি, এই ছাদ থেকে আরেক ছাদে যাওয়া যাবে, এবং সেই পুরনো যে জমিদার বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর ছাদগুলো তোমাদেরকে ঘুরে দেখানো যাবে। তো এখন নামছি, আর এই যে দেখতে পাচ্ছ ভেঙে পড়ে গেছে, খুব সাবধানে পা ফেলতে হবে এবং উপরে উঠতে হবে।
এই যে ফাইনালি উঠে পড়লাম। আর উঠে দেখতে পাচ্ছি এই সেই পুরনো একটি কক্ষ রয়েছে ভিতরে এবং সিঁড়ি রয়েছে, বাঁকানো সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই কিন্তু সেই আগের দিনে মানুষরা ছাদে আসতো এবং এই ছাদটা ঘুরে বেড়াতো। এবং এখানে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি রয়েছে এবং এই প্রতিটা ছাদ থেকে ছাদে যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে। তো তোমাদেরকে এখন এদিকটা ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিছু কিছু গাছ রয়েছে আর এই সেই সিঁড়ি। আর এখানে দেখতে পাচ্ছ এই ছাদে উঠে এখান থেকে কিন্তু সেই আমলে হয়তো নজরদারি করা হতো, যে এখান থেকে চারপাশটা কিন্তু দেখা হতো, হয়তো হতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ এই ছাদ। তো এই এক ছাদ থেকে আরেক ছাদে আমি খুব ইজিলি চলে যেতে পারছি। এবং এখানে এই সেই বাড়ি যেটা তোমাদের সিনেমাটিক শটটা দেখালাম, এবং এখান থেকে পুরো একটা ভিউ দেখতে পাচ্ছ। আর এই ছাদ থেকে এই ছাদে যাওয়ার জন্য এটাই কিন্তু রাস্তা। তো এটা এখানে আমাকে সাবধানে পা ফেলে কিন্তু যেতে হবে। তো এই যে সাবধানে পা ফেলে চলে আসলাম এক ছাদ থেকে আরেক ছাদে। তো এখান থেকে এক অসাধারণ সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি ছাদের। আর এখানে এসে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি রয়েছে, তো সেই পুরোনো দিনের সিঁড়ি। তো এই সিঁড়ির লেন্থটাও কিন্তু খুবই কম, এখান থেকে দেখতে পাচ্ছ। তো আমি এখন যাব এই সিঁড়ির নিচে কি আছে। তো আমি একদম গভীরে যাচ্ছি। তো এই যে সিঁড়ি, আর এখানে বাইরে থেকে কিন্তু ভিতর থেকে লাগানো রয়েছে। তো এটা দিয়ে কিন্তু একসময় মানুষ এই ছাদে উঠতো এই বাঁকানো সিঁড়ি দিয়ে। পুরো ফুটি মসজিদে যে রকম একটা সিঁড়ির গঠন ছিল, তো এখানে এসেও কিন্তু সেই রকম দেখতে পাচ্ছি। তো এই সেই সিঁড়ি, বাঁকানো সিঁড়ি। তো এখন এই ছাদটায় যাব। তো এই যে ফাইনালি এই ছাদে চলে আসলাম এবং এখান থেকে এই জমিদার যে বাড়িগুলো রয়েছে, বাড়িগুলোর প্রত্যেকটা ছাদ কিন্তু আমি স্পষ্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এবং এখানে একটা বেলের গাছ রয়েছে, বেলও ধরেছে দেখতে পাচ্ছি। তো বেশ দারুণ, এখানে যারা স্থানীয় আছে তারা এই বেল খায়। আর এই সেই এখানে আরেকটি বাড়ির অংশ, এখানে অনেকে বসবাস করছে এই সেই পুরনো বাড়িগুলো। তো এই বাড়িগুলো কুঠারি বাড়ি বলছে সম্ভবত। আর এই সেই মানে এখানে পুরনো ঐতিহ্য এইভাবে ছাদে ঘুরে বেড়াচ্ছি, এক দারুণ লাগছে। তো তোমাদেরকে দেখালাম। এইরকম এক্সক্লুসিভভাবে হয়তো ভৈরবপুর জমিদার বাড়িটা কেউ ঘুরে দেখায়নি, যেটা আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখালাম। তো এখন আমি সেই মেন যে জমিদার বাড়িটা, এখানে বিভিন্ন জমিদার বাড়ি ছিল, তো মেন যে জমিদার বাড়ি, তো সেখানে এখন যাব এবং তোমাদেরকে সেই অন্দরমহলটা ঘুরিয়ে দেখাবো। সো দেখতে থাকো। তো দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি ভৈরবপুর জমিদার বাড়ির আরেকটি বাড়িতে, যেটার নাম গোলাবাড়ি। তো এই সেই গোলাবাড়ির মেন ফটক, এবং এটি গোলাবাড়ির নামকরণ হয়েছে এই কারণেই, কারণ এই বাড়ির মেন ফটকটাই কিন্তু গোলাকৃতি। তো এখন আমি এই ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো এর ভিতরে কি রয়েছে। তো সেই অবশেষে চলে আসলাম এই গোলাবাড়ির ভিতরটা। তো এটা এক সময় চারিদিকে ঘেরা ছিল, এখন পুরো জঙ্গলে ঘিরে রয়েছে, জঙ্গলে পুরো জরাজীর্ণ হয়ে রয়েছে। আর এটাই সেই মেন বাড়িটা, যেটা তোমাদেরকে এখন ঢুকে দেখাবো।
হিডেন প্লেস বলা যেতে পারে, যেখানে একটা জমিদার বাড়ি রয়েছে, যে জমিদার বাড়ির নাম ভোগরাজপুর জমিদার বাড়ি, যেটা কয়েকটা বাড়ি নিয়ে কিন্তু এই জমিদার বাড়ি। তো তার একটা পার্ট হচ্ছে এই যে জায়গাটায় এসেছি। তো এই জমিদার বাড়িতে এখন সেরকম কেউ থাকে না বললেই চলে, পুরোটা একদম নির্জন, শুনশান, জরাজীর্ণ, জঙ্গলে ভরা এই জমিদার বাড়ি। তো আজকে তোমাদের যতটা বাড়ি এক্সপ্লোর করে দেখাবো, এবং আনাচে কানাচে কি রয়েছে সেই পুরনো ঐতিহ্য, যেগুলো এখন পুরো ইটগুলো ভেঙে ভেঙে পড়ছে। এই যে সেই আমলের কারুকার্য, প্রায় 300-400 বছর আগের সেই চুনসুরকির কাজ, এগুলোতে দেখতে পাচ্ছে যে কোনো সিমেন্টের কাজ নেই, সব কিন্তু চুনসুরকির কাজ। তো সেই আমলের ইট, এই ছোট ছোট সাইজের ইট, আর এখনকার মতো ইট নয়, আগেরকার ইট কিন্তু এরকম ছিল। আর সেই আমলের সেই কারুকার্য সত্যি এখনও এভাবে টিকে রয়েছে। আর এটা প্রত্যেকটা ঘরের দেওয়ালে কিন্তু এখানে যে সেই সময় হ্যারিকেন টাইপের যে বাতিগুলো জ্বালানো হতো, সেগুলো কিন্তু ঘরের এখানেই কিন্তু রাখা হতো। তো এই সেই পুরনো কাঠামো। তো আজকে তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো কোথায় আনাচে কানাচে কী রয়েছে। এখানেও দেখতে পাচ্ছি একটা ধোঁয়া টাইপের দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে, যেটা ভিতরে কিন্তু ঢোকা পসিবল না, কারণ পুরো জঙ্গলে ভরপুর রয়েছে। তো চলো এখন পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কি রয়েছে এই জমিদার বাড়ির অন্দরমহলে। তো বন্ধুরা, আমি এই জমিদার বাড়ির একদম অন্দরমহলে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে সেই পুরোনো দিনের সেই কক্ষগুলো রয়েছে। আর আমার ঠিক উপরে এই জায়গাটায় দেখতে পাচ্ছ সেই দোতলা বাড়ি, এবং সেই মানে প্রতিটা ঘরে কিন্তু সেই বর্গার কাজ রয়েছে। তো সেই বর্গাগুলো এখনও বেরিয়ে আছে, কারণ এখানে এর উপরেও কিন্তু একটা ঘরের ছিল। তো এগুলো নাই, পুরো ধ্বংস হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে। তো এখন অবশিষ্ট কিন্তু এই দোতলা এই ঘরটাই রয়েছে। জানি না এর ভিতর কী রয়েছে, আদৌ কেউ থাকে বা থাকে না সেটাও জানি না। তো এই যে সেই আমাদের চুনসুরকির সেই রং এখনও কিন্তু রয়েছে, এই যে খুলে পড়ে গেল হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই। এই চুনসুরকির কাজ দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই একদম পুরো পাতলা হয়ে গেছে, কারণ এতটা দিনের পুরনো। আর সেই আলকাতরা মাখানো সেই পুরনো দরজা, সত্যি। তো এখানে মানে থাকাটা খুব একটা নিরাপদ না, কারণ এখানে কেউ একা আসাও কিন্তু খুব একটা নিরাপদ না, কারণ এখানে সাপ, পোকামাকড়, বিষাক্ত জীবজন্তুর কিন্তু যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। সেগুলোতে তোমাদের সাবধান থাকতে হবে। সেই জন্য এখানে কেউ আসলে অন্তত সঙ্গে করে কাউকে নিয়ে আসবে এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আর এই এখানে দেখতে পাচ্ছ সে জঙ্গল, পুরো জঙ্গলে পরিপূর্ণ রয়েছে। দেখুন এইভাবে রাতের অন্ধকারে লাইট জ্বেলে উঠল। তো বন্ধুরা, অবশেষে কিন্তু এই জমিদার বাড়ির লাইট কিন্তু জ্বললো। সন্ধ্যা ঘনিয়ে আসার পর কোথাও যেন একটা আলোর সন্ধান পেলাম এই জমিদার বাড়িতে এসে। তো এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর আমি এখন রয়েছি এই প্রায় 300 বছরের পুরনো সেই জরাজীর্ণ জমিদার বাড়িতে। তো পুরো গা ছমছম করে একটা ব্যাপার মনে হচ্ছে এই জমিদার বাড়ির ভিতর। আর তো তোমাদেরকে পুরো ঘুরে দেখালাম চারপাশটা, আনাচে কানাচে যতটা পারলাম। তো এই ছিল আজকের এই ব্লগ। তো ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।